আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলেছেন যে লিখিত পরীক্ষার সাজেশন দেওয়ার জন্য। আসলে আমরা যেহেতু চাকরিতে ঢুকে গেছি, দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকার কারণে এই বিষয়টা বলাটা একটু কঠিন। তারপরেও আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় শেয়ার করব আপনাদের সাথে, যেটা আপনাদের পরীক্ষার সময় কাজে লাগতে পারে এবং যে বিষয়গুলো আপনি লক্ষ্য করলে হয়তো পরীক্ষায় আপনি ভালো করতে পারেন। সেই আলোকে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজির জন্য আমি একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে জনতার পুলিশ। এই আপনি ইউটিউবে সার্চ দিলে সেই ভিডিওটা পাবেন বাংলা এবং ইংরেজির জন্য। আজকে আমি গণিত এবং সাধারণ জ্ঞান নিয়ে কথা বলবো। আসলে গণিত বিষয়টা, প্রথমে আমি গণিতের বিষয়টা আসি। গণিতে যে ভালো করবে তাইলে তার চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আসলে, কারণ একটা গণিতে দেখা যায়, একটা গণিত খুব অল্প এক সময় আপনি কাভার করতে পারেন এবং খুব ভালো মার্কস ক্যারি করা যায়। আবার গণিত একটা একটু 19-20 হইলে সেটা কিন্তু, মানে 19-20 কি, আপনার রেজাল্ট না মিললে কিন্তু আপনি এটা পুরোটাই জিরো হয়ে যায়। কিন্তু আপনি অন্যান্য বিষয় একটু লিখলে এখানে মার্কস দেওয়ার সুযোগ থাকে। বাট গণিতের ক্ষেত্রে কিন্তু সেটার সুযোগ নেই। সেজন্য গণিতে যারা ভালো করে তারা চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। তো সেই জন্য গণিতের উপর বেশি নজর দিবেন। সেক্ষেত্রে আসলে সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে বইটা, গণিত বইটা, সেই গণিত বইয়ের কিছু বিষয় একটু বেশি গুরুত্ব আরোপ করবেন। সেটা হচ্ছে যে শতকরার যে অঙ্কগুলা, শতকরার অঙ্কগুলা করবেন, লাভ ক্ষতির অঙ্কগুলা করবেন। তারপর হচ্ছে কিছু অঙ্কর প্যাটার্ন আছে, যে পিতা পুত্রের বয়স নির্ণয় করা, পিতার বয়স এত গুণ, পুত্রের বয়স এত গুণ কম, বা এই যে অঙ্কগুলা, এটা আপনারা জানেন এই প্যাটার্নের অঙ্কগুলা অনেক সময় অনেক বছর আসে, এটি দেখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ওই যে একটা ট্রেন একটা খুঁটি অতিক্রম করার ক্ষেত্রে এত স্পিডে যায়, 24, এই যে অঙ্কগুলা, এগুলা দেখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে কাজের অঙ্কগুলো, একটা দেয়াল 5 জনে শুরু করে, তারপর হচ্ছে 3 দিন পরে আবার 2 জন আসে, বা 3 দিন 3 জন চলে যায়, পরবর্তী কাজ কতদিন লাগবে, কত কম লাগবে, কত বেশি লাগবে, এই কাজ এগুলা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ওই যে চৌবাচ্চার যে অঙ্কগুলো আসে, যে চৌবাচ্চা খালি হতে বা ভরতে কত সময়ের দরকার হয়, এই জিনিসগুলা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে নৌকা স্রোতের অনুকূলে প্রতিকূলে এই পার থেকে ওই পারে যেতে কত সময় লাগে, কত দূর অতিক্রম করে, এই বিষয়গুলো চেষ্টা করবেন। তারপর হচ্ছে মান নির্ণয়, উৎপাদক এবং সরল অঙ্ক। আপনার বিগত সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখবেন আসলে এই অঙ্কগুলো বারবার রিপিট হয়, এবং এগুলার ক্ষেত্রে কিন্তু আপনার এই যদি বিগত সালের প্রশ্ন আপনারা অ্যানালাইজ করেন এবং পড়েন এবং রিভিশন দেন বা এটা আয়ত্ত করেন, তাহলে দেখা যাবে 20% কোশ্চেন কিন্তু রিপিট হয়। তো সেক্ষেত্রে বিগত সালের কোশ্চেনগুলো একটু গুরুত্ব আরোপ করবেন। তারপর হচ্ছে জ্যামিতির যে বিষয়গুলো, আসলে জ্যামিতিতে অনেক বড় বিষয়। তারপর বিগত সালের যে বিষয়, যে জ্যামিতিগুলো আসছে, সেই জ্যামিতিগুলো করার চেষ্টা করবেন। তাহলে মোটামুটি একটা আমি মনে করি একটা খুব শর্ট টাইমে ভালো একটা প্রস্তুতি আপনাদের হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমি এরপরে হচ্ছে আমাদের আসে হচ্ছে গণিত বলে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা যেটা মানুষে অনেকে ভুল করে, সেটা হচ্ছে গণিতে অনেক সময় কিল করার কারণে সাধারণ জ্ঞানে ভালো করতে পারে না। তো সাধারণ জ্ঞানে ভালো করার মূল কাজ হচ্ছে যে আপনি গণিতের সময়টা কম দিবেন এবং সাধারণ জ্ঞানে বেশি দিবেন। অনেকেই আছে যে গণিতের সময় শুরু করে একটা অঙ্ক পারতেছে না, এদিক সেদিক তাকাচ্ছে বা সুযোগ হচ্ছে না, বাট গণিত নিয়ে বসে আছে সাধারণ জ্ঞানের দিকে। কিন্তু আপনার গণিতের মতো না, অল্প সময় বেশি লিখতে হয়। হ্যাঁ, এবং গণিতে কিন্তু আপনার এই সাধারণ জ্ঞানে কিন্তু ভালো মার্কস হয়। আমি আমার একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু গণিতে ভালো করি নাই, যে কারণে আসলে আমি সাধারণ জ্ঞানে আমি মার্ক ক্যারি করছি ভালো মনে হচ্ছে আমার কাছে। কারণ আমি গণিতে, আমার 3টা গণিত হয়েছিল, 2টা গণিত হয় নাই তো, কিন্তু 30 মার্কস। এবং এই আমি যেটা মনে করি যে আমি সাধারণ জ্ঞান যে অংশটা, সেটাতে ভালোভাবে লিখেছিলাম এবং লেখার কারণে হয়তো আমার ভালো, আমি টিকেছি আর কি, যেটা বলছি, যেহেতু আমি 38তম ক্যাডেট, সো আমি টিকেছি। আমি মনে করি যে আমার সাধারণ জ্ঞানে ভালো হয়েছিল। তো সাধারণ জ্ঞানের আসলে যে বিষয়গুলো, সাধারণ জ্ঞানের এই পার্টটা আবার মানসিক দক্ষতায়ও চলে যায়। মানসিক দক্ষতায় দেখা যায় অনেক সাধারণ জ্ঞান আসে, সেই জন্য সাধারণ জ্ঞানটা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। আর এবং অবশ্যই গণিতে সময় নষ্ট না করে, যদি মনে করেন আপনি 3টা ম্যাথ কারেক্ট করতে পারছেন, আপনি বসে থাকবেন না, সাধারণ জ্ঞানে চলে আসবেন। সাধারণ জ্ঞান
এবং দুই পাতা রেখে দেবেন যে এই দুই পাতা আমি পরবর্তী দুইটা ম্যাথ করার জন্য পরবর্তীতে আপনি কি করবেন, এই সাধারণ জ্ঞান লেখার চেষ্টা করবেন। সাধারণ জ্ঞানের যে বেসিক বিষয়গুলো সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, বেসিক, খুব বেশি বড় করে দরকার নাই, একেবারে বেসিক বিষয়গুলো বলার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বাংলাদেশ সরকারের উন্নয়ন, এই উন্নয়নটা কিন্তু আপনার ঘুরে ফিরে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, এগুলাতে বা দেখা গেছে হচ্ছে ওই যে মানসিক দক্ষতায়ও আসতে পারে। সুতরাং চেষ্টা করবেন বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নগুলো, আমি স্পেসিফিক বলতেছি না, আপনারা জানেন মেট্রো রেল, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, তারপর হচ্ছে এই যে বিষয়গুলো এগুলা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের আদ্যপ্রান্ত বর্তমান সরকারের যে মন্ত্রীদের নাম, তাদের কে মন্ত্রণালয়, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বাংলাদেশের যে সংবিধানের বেসিক, খুব বেশি করা দরকার নয় যে একেবারে অত তফসিল, অত কি আছে বিষয়, এগুলো হয়তো বিসিএস এর জন্য, কিন্তু সাব ইন্সপেক্টর জন্য আপনার বেসিক বিষয়গুলো, তফসিল কতটা, কোন তফসিলে কি আছে, মানে একেবারে ফান্ডামেন্টাল বিষয়গুলো জানার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে বাংলাদেশের বৈশ্বিক যে রাজনৈতিক, যেমন হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ, এগুলোরও বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, এই সংস্থাগুলো জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বিভিন্ন যুদ্ধ এবং যুদ্ধের প্রেক্ষাপটগুলা কি, এটা জানার চেষ্টা করবেন, এটা আসলে এখানে, এবং মানসিক দক্ষতায় কাজে লাগবে। তারপরে হচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এদের সদর দপ্তর, এদের কাজ সংক্ষেপে জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে যে সাস্টেনেবল এসডিজির লক্ষ্যগুলা কি, কতটা, এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে বিভিন্ন দেশের বন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নাম, কোন স্থাপনা কোন দেশে অবস্থিত, এগুলা জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে টিকা, ছোট আকারে টিকা আসে, এই টিকাগুলা মনে করেন আছে যেটা আমি একটু আগে বলেছি যে মেট্রো রেল, কর্ণফুলী টানেল, 7ই মার্চের ভাষণ, এই যে এগুলা খুব সংক্ষেপে। তারপর হচ্ছে বীরশ্রেষ্ঠ, এদের নাম, এদের পদবি, এই জিনিসগুলো জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে সংক্ষিপ্তের ভিতরে ওই যে অ্যাব্রিভিয়েশন আসছে, ব্রিক্স, ও, WTO, ILO, SDG, MDG, CIRDAP, ইউনেস্কো, ইন্টারপোল, GSP, একনেক, CPU। বিগত সালের প্রশ্নগুলো সমাধান করলে এখানে কিন্তু অনেক কিছু চলে আসে। তারপরে আপনারা যে কোনো একটা বই থেকে গুরুত্বপূর্ণ দেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন বিভিন্ন বছরে আসছে, বিভিন্ন বিসিএস, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসছে, এই প্রশ্নগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করুন। তাহলে মোটামুটি মানে সাধারণ জ্ঞানের অংশটা চলে যাবে। তবে সাধারণ জ্ঞানে আমি যেটা বলি, সে অবশ্যই একটা ভালোভাবে লেখার চেষ্টা করবেন, যাতে আপনার ওই গণিতে যদি খারাপ হয় তাহলে সাধারণ জ্ঞানে সেটা কাভার করে ফেলে। এবং গণিতে অবশ্যই সময় নষ্ট করবেন না, যদি দেখা গেছে আপনি আনকমন, আপনার জন্য কষ্ট হইলে সবার জন্য কষ্টই হবে। সুতরাং ফেলে দিয়ে আপনি সাধারণ জ্ঞানে চলে আসবেন এবং সাধারণ জ্ঞান লেখার চেষ্টা করবেন। সর্বশেষ হচ্ছে মানসিক দক্ষতা আসলে 1 ঘন্টা সময়। এই মানসিক দক্ষতা খারাপ করার মূল কারণ হচ্ছে যে মানসিক দক্ষতায় অনেকে টাইম কিল করে ফেলে। দেখা গেছে যে 15টা 20টা দিতে 1 ঘন্টা চলে যায়। আসলে টাইমটা এত দ্রুত যায় বলার বাহিরে। কারণ আপনি দেখা গেছে অন্যান্য সময় আপনি গড় পূরণ করবেন, কিন্তু এখানে কিন্তু আপনার 1 মিনিটে মানে এই যে 50টা, তো আপনি দেখা গেছে মোটামুটি 1 মিনিটের ভিতরে একটা প্রশ্ন কোন দিক দিয়ে যে 1 মিনিট চলে যাবে আপনি টেরও পাবেন না। সেক্ষেত্রে মানসিক দক্ষতায় অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখলে মানসিক দক্ষতায় কিন্তু ভালো করতে পারেন। মানসিক দক্ষতা খারাপ ফেল করলে কিন্তু আপনি পুরো ফেল। সুতরাং মানসিক দক্ষতাটা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষায় খুব ভালোভাবে এবং জোরালোভাবে দেখা হয়। তো মানসিক দক্ষতায় আসলে হচ্ছে শুধুমাত্র একটা বিষয়, এটা সব বিষয়ের সংমিশ্রণ হচ্ছে মানসিক দক্ষতা। এই জন্য সবার শেষে পরীক্ষাটা রাখা হয়েছে। এখানে বাংলা আসে, ইংরেজি আছে, সাধারণ জ্ঞান আছে, সব কিছু, এবং গণিত আসে। দেখা গেছে ছোট একটা গণিত, এই গণিতটাও এই মানসিক দক্ষতায় চলে আসে। এই মানসিক দক্ষতা আসলে কেউ বলতে পারবে না যে এটা আমি কমন ফেলতে পারবো। দেখা গেছে আপনার ক্লাস 2, 3, 4, 5 একটা রচনা, একটা কবিতা দিয়ে বলতে পারে যে এটার লেখক কে। মানে আপনি পুরা জীবনে কি কি শিখেছেন, কি কি শিখেন নাই, সেই বিষয়গুলো আসলে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়। মানসিক দক্ষতায় যে বিষয়গুলা মোটামুটি আসে, আপনার বিগত সালের কোশ্চেনগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং বিসিএস এর বিভিন্ন জায়গায় দেখবেন এখানে
ওই যে মানসিক দক্ষতার যে বইগুলো, সেগুলো বইগুলো একটু চোখ বোলানোর চেষ্টা করবেন, তাহলে আপনার অনেক কিছু ধারণা আসবে মোটামুটি মানসিক দক্ষতা কীভাবে হয়। তারপর হচ্ছে এখানে যেমন হচ্ছে কিছু বিষয় আসে, যেমন 1, 4, 9 পরবর্তী সংখ্যাটা কত, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তারপর 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এভাবে হচ্ছে আপনি তার পরবর্তী 16, এটা একটা কমন সেন্স। এভাবে এইগুলো কমন একটা সিনারি যে মানসিক দক্ষতার ক্ষেত্রে এইগুলা এই টাইপের কোশ্চেনগুলো আসে। তারপর হচ্ছে ওই দেখা গেছে বলে যে এই নিচের জিনিস থেকে কোন জিনিসটা আলাদা। দেখা গেছে এখানে 3টা একই রকম একটা জিনিস দিল, একটা আলাদা জিনিস দিল, যে কোনো কিছু হতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো আসে। পূর্ণরূপ আসতে পারে মানসিক দক্ষতায়, পূর্ণরূপ আসতে পারে। তারপর হচ্ছে সঠিক বানান, ডায়রিয়া, কলেরা, তারপর হচ্ছে জুয়েলারি, ফিনোমেনা। এই যে কিছু কিছু জটিল আছে কমন, একেবারে ডিপলি যাওয়ার দরকার নেই যেহেতু সময় কম আপনাদের হাতে। একেবারে কমন জিনিসগুলা একটু চেষ্টা করবেন। তারপর হচ্ছে অ্যানালজি আসতে পারে, তাও আপনারা ওই যে বিগত সালের ইম্পর্টেন্ট দেখে দেখে অ্যানালজিগুলো চেষ্টা করবেন করার জন্য, সমাধান করার জন্য। তারপর হচ্ছে সমর্থক শব্দ আসে, বিপরীত শব্দ আসে, হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রা আসতে পারে। এটা আসলে মানসিক দক্ষতা সব বিষয়ের সংমিশ্রণ, আমি যেটা আগে বলেছি। তারপরে হচ্ছে ওই যে ঘড়ির কাঁটার কৌণিক দূরত্ব, এটা কিন্তু আসে মোটামুটি ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা 30 মিনিট বাজলে ঘড়ির কাঁটার ঘন্টা কাঁটা এবং মিনিটের কাঁটার দূরত্ব কতটুকু, এটা একটা আছে, ওইটা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে একটি লোক যাত্রাপথ থেকে উত্তর দিকে 10 মিটার যাওয়ার পর আবার পূর্ব দিকে 5 মিটার যাওয়ার পর আবার দক্ষিণ দিকে 7 মিটার গেছে, সে তার মূল অবস্থান থেকে কতটুকু দূরত্ব, এই বিষয়গুলো আসে। এই বিষয়গুলো চেষ্টা করবেন সমাধান করার জন্য। তারপরে হচ্ছে ওই যে এরকম হয়, যোগ যদি বিয়োগ হয়, বিয়োগ যদি ভাগ হয়, তাহলে নিচের সংখ্যাটা কত। দেখা গেছে একটা 3-4 সংখ্যার একটা দিয়ে দিল, বললো এটা সমাধান করো। তারপর হচ্ছে ওই যে যেটা হয় অনেকগুলো কিছু পদার্থ, এর মৌলিক উপাদানগুলা কি বা এইটা কি দিয়ে গঠিত। যেমন আমাদের সময় যেটা আসছিল মনে হয় আমলকি, কোন পদার্থ বেশি থাকে মনে হয় আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড মনে হয়, আমি যতটা মনে পড়তেছি ওরকম। তারপরে হচ্ছে এই বিষয়গুলো আসে। তারপর হচ্ছে ওই যে একটা জ্যামিতি, 5-7টা জ্যামিতি একসাথে, কি বলে ত্রিভুজ একসাথে দিয়ে বলবে এখানে কয়টা ত্রিভুজ আছে, এটা একটা সূত্র আছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো মোটামুটি এই বিষয়গুলা আপনারা জানার চেষ্টা করবেন। এবং আমি যেটা বারবার বলি যে বিগত সালের কোশ্চেনগুলো যদি আপনারা সমাধান করেন, তাহলে পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আপনাদের একটা ধারণা চলে আসবে এবং আপনারা কোনগুলা পড়া উচিত, কোনগুলা পড়া উচিত না, সেগুলো আপনারা বুঝতে পারবেন। যেহেতু হাতে সময় কম, সেহেতু আপনারা খুব গুছিয়ে, খুব বেশি পড়ার দরকার নাই, খুব গুছিয়ে অল্প করে নোট করে পড়েন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বারবার পড়েন, যেহেতু এটা লিখতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বারবার পড়লে আপনার কিন্তু খুব সহজে এই বিষয়গুলো মনে আসবে, পরীক্ষার খাতায় লিখতে পারবেন। অনেক সময় দেখা গেছে আপনি একটা জিনিস জানেন, বাট রিভিশন না দেওয়ার কারণে এটা কিন্তু আপনি পরীক্ষার হলে ভুলে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আরেকটা জটিলতা তৈরি হয়। আপনি পড়লেন, সময় নিলেন, কষ্ট করলেন, কিন্তু আপনার পরীক্ষায় খাতায় উপস্থাপন করতে পারলেন না, তাহলে কিন্তু সমস্যা। তো সেই জন্য বলি, যতটুকু পড়বেন নোট করে পড়বেন এবং বারবার রিভিশন দিবেন, যাতে আপনার কোনো কিছু ছুটে গেলেও যাতে এইটা দিয়ে ভালো মার্কস ক্যারি করা যায়। যেখানে আপনি 7 পেতেন, 10 থেকে 7 পেতেন, সেখানে যদি আপনি 8-9 পান, তাহলে কিন্তু এই 2 মার্কস কিন্তু আপনি অন্য জায়গা থেকে, অন্যজন থেকে বেশি পাবেন। সুতরাং এই হচ্ছে সামগ্রিক বিষয়। তারপরেও যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সমাধান করার বা বলে দেওয়ার, বা বড় ভাই হিসেবে যতটুকু পরামর্শ দেওয়ার। পরবর্তীতে আপনাদের আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এখানে আসলে সাব ইন্সপেক্টর এই লিখিত পরীক্ষাটা হচ্ছে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া। হ্যাঁ, এখানে আমাদের সময় যেটা হয়েছিল যে আমাদের সময় লিখিত পরীক্ষায় প্রায় 96 হাজার পরীক্ষা দিয়েছিল। তারপর সেখান থেকে মাত্র 5,000 জন টিকিয়েছিল, মানে 90,000 জনের মোটামুটি লিখিত পরীক্ষা বাদ দিয়ে দিয়েছে। তা আপনাদের ক্ষেত্রেও দেখা যায় তো 50-60 হাজার লিখিত পরীক্ষার জন্য মনোনীত করেছে, এখান থেকে হয়তো 5-7 হাজার নেবে, বাকি সবাই বাদ যাবে। সুতরাং এখানে তারাই টিকে থাকবে যারা এই সামনের দিনগুলোতে কষ্ট করবেন এবং কষ্ট করে টিকে থাকবেন, তারাই কিন্তু পরীক্ষায় ভালো করবেন। আশা করি সবাই ভালো করবেন, সবাই আমাদের কলিগ হবেন। 41তম ব্যাচের যারা যারা ভালো করবেন বা ভালো করবেন না, সবার জন্য শুভকামনা।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।